তোমাদের আইসিএসসির চ্যাপ্টার আমি পড়িয়েছি চাঁদের পাহাড়ে। আর আজকে আমি আইএসসির ক্লাস 12-এর জন্যে কোনি বইটি থেকে তার 12-এর যে পোর্শনটা রয়েছে, 11 থেকে 12-এর পোর্শনটা রয়েছে, তো 11 থেকেই আমি পড়াচ্ছি। আর এর 11-এর আগে যেটা ছিল, যেখানে লাস্ট শেষ হয়েছে ক্লাস 11-এ, যে সেখানে নকুল মুখুজ্জে আর বিষ্ণুধরের সঙ্গে ক্ষিতিশ সিংহর কথোপকথন ছিল, সেখানে ক্লাস 11 অবধি শেষ হয়ে গেছে। আর 12-এর পোর্শনে রয়েছে চ্যাপ্টার 11 থেকে 11 নম্বর চ্যাপ্টার। সেখানে কম্পিটিশন শুরু হচ্ছে কোনির সঙ্গে অমিয়র। আর এখানে শুরু করছি আজকে, তোমরা মন দিয়ে শোনো। আজকের যে চ্যাপ্টারটা পড়াচ্ছি, হাতে পেন্সিল রাখো। এইখান থেকে আমি সমস্ত কোয়েশ্চেন আনসার আলোচনা করে দেবো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবো, তোমরা মন দিয়ে শোনো আর ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করো। Competitors for the ladies 100-meter freestyle event, please come to their starting blocks. জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছর এই রকম ঝাঁকালোভাবে হয়। কমলদেবীর অধিকাংশ 4টে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা থাকে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে। সাঁতার শুরু হয় যেদিকের প্ল্যাটফর্ম থাকে তার পিছনে 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পিছনেও গ্যালারি। প্ল্যাটফর্মের এক ধারে টেবিল, সেখানে মাইক্রোফোন দিয়ে ঘোষক আর জনা 5 টাইম রেকর্ডার বুকে ব্যাচ ঝুলিয়ে কয়েকটা সুভেনিয়ার হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি ছিলেন হরিচরণ। এইখানে জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছর এই রকম জাঁকজমকভাবে হয়, এইটা আন্ডারলাইন করবে। ভিড়ে আজ ফেটে পড়ছে কমলদিঘি। গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে, একজন হাত ভেঙেছে রেলিংয়ের ভিতরে পার ঘিরে লোক দাঁড়িয়ে। 2টি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল, অবশ্য তারা সাঁতার জানে। ড্রাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে। জুপিটারের এলাকা সেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপোলোর এলাকা। রেলিং ঘিরে 1000-2 মানুষ, তারা 2 থেকেই প্রতিযোগিতা দেখবে। প্রতিযোগিতার আজ শেষ দিন। দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের 3টি বিষয়ে ফাইনাল হয়ে যাবার পর ঘোষণা শোনা গেল। Competitors of the ladies 100-meter freestyle event, please. Will competitors come to their position? This is second call. কমলদিঘির অ্যাপোলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্থরভাবে সাঁতার কাটছিল। মন্থরভাবে, খুব আস্তে, মন্থরভাবে হলো আস্তে আস্তে সাঁতার কাটছিল, ধীরে ধীরে। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 50 মিটারের পাশে। সেখানে চুপচাপ বসে, চোখে পুরু কাঁচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না। আজ কমলদিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক। সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনি, শান্ত নরম গলায় সে ডাকল। জল থেকে কোনি প্ল্যাটফর্মে উঠে এলো। রেলিংয়ের ভিড়ে চোখ এদিক ফিরল। জুপিটারের প্ল্যাটফর্মের সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়া দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে, অত্যন্ত ঢিলে ঢালা নিশ্চিন্ত ভঙ্গিতে। বেলা জলে নেমে মিনিট 2 হাত ছুঁড়ে উঠে এলো। এখন তোয়ালে দিয়ে জল মোছার ব্যস্ত। অন্য ছেলেটি
অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করে মুখ শুকিয়ে ফেলেছে। হরিচরণ উত্তেজিত ধীরেন ঘোষের কানে ফিসফিসিয়ে কি বলল, হরিচরণ এখানে কে? হরিচরণ হচ্ছে চিফ। ফিসফিসিয়ে কি বলল? ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপেলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়া তাকালো। 5 নম্বর ব্লকের পিছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে আর তার অসুবিধা হলো না। কোণের পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ। সারা কমল দিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপেলোর দিকে নিবন্ধ হচ্ছে। প্রত্যেক বাড়ি খেলা হয়, কনফার্ম যারা জেতা তারা জেতে, কিন্তু এবারই একটু উল্টো হচ্ছে। এবারই কিছু একটা হবে, তারা বুঝতে পেরেছে, দর্শক বুঝতে পেরেছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করল। অ্যাপেলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে এলো, ডাউন দিতেই হবে কোনি, অন দ্য বোর্ড। স্টার্টারের চিৎকার শোনা গেল। এয়ার রাইফেলের নলটা আকাশ মুখো তোলা। জুপিটারের ব্লকের উপর 8টি মেয়ে উঠল। অ্যাপেলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমল দিঘি ঘিরে ভেসে উঠল মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে, দুহাত পাখির ডানার মতো পিছনে, যেন এক্ষুনি উড়বে। গেট সেট। অমিয়া ও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপঝপ জলে পড়ল। এবার রাইফেলের ক্যাম্প ফোটেনি। কমলদিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ এক চক্কর ঘুরে এলো। অমিয়া আর চোখে কোনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। নতুন ক্যাম্প লাগানো হয়েছে, অন দ্য বোর্ড। মেয়েরা আবার ব্লকের উপরে উঠল। গেট সেট। এয়ার রাইফেলে ফটাস শব্দ হলো। একসঙ্গে 9টি মেয়ে জলে পড়ল। সঙ্গে সঙ্গে কমলদিঘির উপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতন। তাদের চোখ ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে আগুয়ান দুটি সাঁতারুর লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কোনি আর অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পিছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি! অ্যাপেলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে চিৎকার করে উঠল, কোনি! গো অমিয়া গো! জুপিটার থেকে চিৎকার শোনা গেল। ক্ষিতীশ মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টে কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই। অমিয়া দুহাত এগিয়ে গেছে, বেলা তার পিছনে প্রায় 8 মিটার দূরত্বে সামনে রেখে চলছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছে না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে। ঘুরে গিয়ে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো। কোনি যেন থমকে গেল। তারপর বোর্ড ছুঁয়েই ঘুরেই টার্গেটের মতন ছুটে গেল। রোগাতপ্ত মানুষের মতো কমল দিঘি ভুল বকতে শুরু করেছে। কোনি, এটা ছেলে না মেয়ে মশাই, মেয়ে, মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে কোনি। পারবে না, এক বডি পেছনে পড়ে গেছে। কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করল? ওখানে অনেকেই খিদ্দাকে এই ব্যাপারটা নিয়ে, কোনিকে সাঁতারু বানানোর যে চেষ্টা সেই নিয়ে বিদ্রুপ করল। এরপরে আবার চলে যাই। 60 মিটার অমিয়া এগিয়ে চলেছে। 65 মিটার কোনি উঠেছে। 70 মিটার কোনি সমান রেখায় অমিয়াকে সঙ্গে। নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে। পায়ের পাড়ি এলোমেলো হয়ে যাচ্ছে। হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমর পর্যন্ত, পিছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই। অমিয়া নিভে আসছে। কাম অন অমিয়া, কাম অন, বেঙ্গল চ্যাম্পিয়ন, ফাইট কোনি ফাইট।
হঠাৎ কমলদিঘি ঘিরে বিরাট একটা চিৎকার, হাউয়ের মতো আকাশে উঠল। কোনি পিছনে ফেলেছে অমিয়াকে। ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটি যেন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠা নামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি। ছন্দবদ্ধ কেন? সাঁতার কাটার সময় হাত আর পাটা সমানভাবে চলে বলে একে ছন্দবদ্ধ বলা হয়েছে। ওঠানামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি। ওর দুপাশে ইংরাজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে। পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ ওকে অনুসরণ করছে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কোনি নিজেকে টেনে বার করে নিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়ে সে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরালো। তখনও অমিয়া পেছনে। উই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কোনি চিত হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে। 3 বডি ক্লিয়ার, 3 বডিতে মেরেছে। কোনি কোনি ভিড়ের মধ্যে 3টি ছেলে তালে তাল সুর চেঁচিয়ে যাচ্ছে। কোনি হাত নাড়ল তাদের উদ্দেশ্যে। কীরকম ডাউন খাওয়ালো দেখলে? জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। অনেক দিন এমন মজা পায়নি। কিসে মজা পাইনি আন্ডারলাইন করবে। অনেক দিন এমন মজা পাইনি। এখান থেকে সম্ভাব্য প্রশ্ন কিন্তু আসতে পারে। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠল। হাততালি পড়ছে, শীষ উঠছে। একটি অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবৎ ভাবলেশহীন ক্ষিতীশ এখন তিড়িং বিড়িং লাফাচ্ছে। কোথায় হরিচরণ? মুখখানা একবার দেখা। লাফাতে লাফাতে ক্ষিতীশ চিৎকার করে চলল, অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাঁঠা? বুদ্ধি চাই, খাটুনি চাই, নিষ্ঠা চাই, গবেট গবেট সব। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের উপর ভেলো উঠে এসে ক্ষিতীশকে জড়িয়ে ধরল। হচ্ছে কি খিদ্দা? এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি? চলো চলো, ক্লাবে চলো। বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আয় কোনি, উঠে আয়। ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্ণুধর। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করলো। কারণ প্রচুর মোটা, সে আর উঠতে পারছে না, তাই তাকে সাহায্য করলো। 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি। ক্ষীণ স্বরে আস্তে করে বলল। ব্যান্ড পার্টি আনাবো, কোনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো। খবরদার ওই কাজটি করবেন না, তাহলে 1000-5 ভোট কমে যাবে। বিষ্ণুধর ফ্যাল ফ্যাল করে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট ও আপন মনে বলল, কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। ক্ষিতীশ কোনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিংয়ের ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল। অমিয়া দি টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টানের কথা আর মাথায় রইল না। আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিস। মনে এলে সময় আরও কমতো। তোর যদি মনে আসতো তাহলে সময় আরও কমতো। এই কথাটা কে বলল? ক্ষিতীশ সিংহ বলল কোনিকে। আমার সময় কত হলো খিদ্দা? বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকিয়েই ক্ষিতীশ ভ্রু কুঞ্চিত করে বলল, এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠল। ভুলে গেছি রে, ফিনিশিংয়ের সময় এখন এক্সাইটমেন্টের চারদিকে। তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস। কোনি বেঙ্গল রেকর্ড ভাঙল। ইয়েস, সময়টা যদি রাখতো। এটাও তোমরা আন্ডারলাইন করবে। ভুলে গেছি রে, ফিনিশিং এমন এক্সাইটমেন্টের চারদিকে, এই জায়গাটা আন্ডারলাইন করবে। খিদ্দা, আমায় যে এমন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি রাগ হবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না। আর
ক্ষিতীশ ব্যস্ত হয়ে বলল, কিন্তু কোনি ইতস্তত করছে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? কানে কানে বলবো। ক্ষিতীশ নিচু করলো মাথাটা। রসগোল্লা আনতে পাঠিয়েছি না? তাই তো, নিশ্চয়ই ভেড়োটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বরাতে রসগোল্লা নেই। কে বললে নেই? বিষ্ণুধর গর্জন করে উঠল। ব্যান্ড পার্টি ঘোরানো গেল না। রসগোল্লার হাঁড়িটা তো তার বদলে প্রজাপতিতে ঘুরে আসবেই। তাহলে তার বৌদির রাগও জল হয়ে যাবে। যেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতীশের প্রতি লীলাবতীর প্রথম মুক্তি হলো, অত লোকের সামনে ওই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সবার সামনে অসভ্যতা। দোকানের মেয়েরাও দেখলো তো। ক্ষিতীশ মাথা চুলকোতে কনির দিকে তাকালো। তোর বৌদি জানলো কি করে রে? ফিসফিস করে কনি বলল, বৌদি দেখতে গেছিল। আমি বলেছিলাম আজকে সাঁতারের কথাটা, নইলে ছুটি পেতাম না যে। তারপর হেসে বলল, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে। লাজুক স্বরে আবার বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। কনি বাড়ি পৌঁছে দেবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতার কাটছিলি? কনি অনেকক্ষণ চুপ করে হাঁটলো। তারপর স্বপ্নের ঘোরে যেন কথা বলল। এমনভাবে বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে একটা মুখও এগিয়ে চলছে। বড্ড ভয় করে তখন। মুখটা কেমন দেখতে রে? দাদার মতন। আজও ছিল আমার সঙ্গে। আমরা প্রথম 12-এর যে চ্যাপ্টার 11 নাম্বার চ্যাপ্টারটা পড়লাম, এর থেকে কোয়েশ্চেন অ্যান্সার আমি বলে দেব, থাকবে আমার ডেসক্রিপশানে, তোমরা দেখো। আর তোমরা পড়ো চ্যাপ্টারটা, আর কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখো। আমাকে পাঠিও যা যা তোমাদের ডাউটস আছে। আর আমার পেজটা সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব করো আর লাইক দিও। আর যা যা প্রশ্ন তোমাদের থাকবে, কোয়ারিজ থাকবে, আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।